শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য ভালোভাবে নেয়নি মোদী সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে দিনজি, আজকে তার প্রমাণ দেখেন। প্রায় 1 মাস হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক পরদিনই আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তারেক জিয়া সাহেব দেশে ফিরছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনাকে ভারত এমন একটা জায়গায় রেখেছে যেখানে শেখ হাসিনা আছে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এবং কি কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রকমের ব্যবস্থা নেই শেখ হাসিনার, এবং কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশে যেরকমভাবে সাধারণ মানুষদেরকে ধরে রাজনীতিবিদ, সাংবাদিক এবং আলেমোলামাদেরকে ধরে যেভাবে আয়নাঘরের মধ্যে আটকে রাখত, দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রাখত, ঠিক এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে বর্তমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে তাকে একটি গোপন আস্তানায় বা গোপন জায়গায় রাখা হয়েছে এবং কারোর সাথে কোনো রকমের যোগাযোগ করার ব্যবস্থা সেখানে নেই বা যোগাযোগ করার ব্যবস্থা হচ্ছে না। আসলে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সেটি হলো, আপনারা সকলে জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনার পরে তাকে প্রকাশ্যে বিচার করা হবে, তা না হলে দেশের মানুষ স্বস্তি পাবে না। আর এই বিষয়টি নিয়ে কিন্তু ভারতে নতুন করে হট্টগোল সৃষ্টি হয়েছে এবং ভারত কিন্তু এই কথাটার কারণে কিন্তু তারা একটু অন্যরকম চিন্তাভাবনা করতেছে, মানে আমাদের দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের উপরে একটু রাগান্বিত হয়েছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আসলে মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার, সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবে। এবং তারেক রহমান দেশে ফিরবে শুনতেছি প্রায় 1 মাস হলো, তাহলে ফিরবে কবে? নাকি তারেক রহমানের এখনও মামলায় কারণে সে আসতে পারতেছে না? চলুন এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। ওই ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত। তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা, কিন্তু তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। যদিও 5 আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ওই মতামত প্রতিবেদনে লেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদী ইউনূসের ফোনালাপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই। ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি, অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হাঁটার দূরত্বে রয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। ছোট বোন শেখ রেহানা সহ শেখ হাসিনা দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা, তবে সেই সুযোগ পাননি তিনি। এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন। মা ও খালাকে সাহায্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবেন। দেখুন, কে কত বড় আসামি, কে কত বড় পদে ছিলেন, আইন সেটা দেখবে না। আইনের চোখে সবাই সমান। যিনি অপরাধ করেছেন, অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক, বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। সুতরাং এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের এই যে ট্রাইব্যুনালের যে আইনটা আছে, রুলস অফ এভিডেন্স আছে, সেটার মধ্যেই এটা কভার করে যে আপনাদের কাছে গণমাধ্যমের কর্মী যারা আছেন, আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস। আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইবো তদন্ত সংস্থার পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে চাইবো যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন, দেশ এবং জাতির সাথে এগুলো আমাদেরকে দেবেন। এই ফুটেজ থেকে যেটির কথা আপনি বললেন, সেটা থেকেই বোঝা গিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ, এবং কমান্ড রেসপন্সিবিলিটি এখানে আছে। প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ তাদের যে বাহিনীগুলো, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা ঊর্ধ্বতন রাষ্ট্রনায়কদের কমান্ড ফলো করে এই কাজগুলো করেছেন। তাদের এই রিপোর্টিং থেকেই বোঝা যায় যে কিভাবে নিরস্ত্র মানুষকে তারা নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছেন। তারা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলতে, কিন্তু এসে রিপোর্ট করছেন যে একটা গুলি লাগলে শুধু সেই যায়, বাকিগুলো যায় না। এগুলো হচ্ছে আমাদের বীর সন্তানেরা, যারা বুক দিয়ে বাংলাদেশটাকে আগলে রেখেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি ন্যায় বিচারটা করতে হবে আমাদেরকে। সেই কারণেই এই যে ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে যে গণহত্যা এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, সেইটার বিচারের আওতায় এই ট্রাইব্যুনাল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে বা এই আইনটাও তৈরি হয়েছে শুধুমাত্র এই বিশেষায়িত অপরাধের বিচার করার জন্য। প্রধান চ্যালেঞ্জ হবে, দেখুন, এভিডেন্স কালেক্ট করা। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে, সব জায়গায়, অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা, এটা একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনো সবাই পলাতক, এবং প্রধান আসামিগণ অনেকেই দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য ভালোভাবে নেয়নি মোদী সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। ডক্টর ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণে অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানিয়েছেন। ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিজয়। আজকে তার প্রমাণ দেখেন। আমি তো অন্যায় লোক আছে, তাহলে আপনি কেন মারলেন? আপনারা তাদের সাথে কি শত্রু? অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপরে আমি রাস্তা দিয়ে গেলাম। যারা মাঠে আর বিচার না পাই, তাহলে বলতে বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি। তাহলে আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ যদি বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা না করে থাকেন, তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহরে ছিলাম, আওয়ামী লীগকে সহায়ছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে চলবো। কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে?
এরা একদলে আওয়ামী লীগের মধ্যে বিএনপি করতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর হলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে কেউ ফুটে বের করতে পারেন, আমি দুটোর মালাতে ঘুরে বেরতে ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান, তো হিরো আলম তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ঘুরে দেখেছি, যে কজন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকের মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, তাদেরকে ক্ষমতা টানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলে বিএনপির কর্মীদের কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করতে যাইনি। আজকে বিএনপির লোক আমার উপর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিজয়ী, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন। আপনি তারা মারলেন না, মারেন, মারি ফেলতে পারেন। আমি একই দল মারা গেলে 100 জন দল থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও পড়ে যাচ্ছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাদের বিষয়ে অবশ্যই বাংলা বেরোতে হবে। এর আগে মনে করছে আপনাদের সরকার ক্ষমতা আসবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনে বাঁচবেন। আমি আলী হিরো মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, যারা যে যেখান থেকে আসেন, আপনারা আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপি লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা শরীরে ছাড়া দেশ থেকে তাড়াইছি, আরেক শরীরে দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনি একটা লোকে তারেক জিয়ার ফুটে দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অন্যান্য কথা, তাহলে আপনি কেন মারলেন? আপনি আমি আজকে শরীরে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপি লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইদিকে মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপি লোকের মামলা করে আছে? আমি বিএনপির ওপর আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন। তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিষয়ে সারা বাংলাদেশের উপর আমি রাত্রি দিয়ে গেলাম। প্রায় 1 মাস হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক পরদিনই আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তারেক জিয়া সাহেব দেশে ফিরছেন। এরপর প্রায় 1 মাসের উপর সময় হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারেক জিয়া সাহেব তিনি ফিরলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না, অথবা তিনি কি দেশে আসলে গ্রেপ্তার হবেন? তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো আসলে কি অবস্থায় আছে? কবে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া? অপরদিকে রাজনীতির মাঠে তারেক জিয়ার অনুপস্থিতি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা বলেন, মিডিয়া কাভারেজটার একটা বড় সিংহভাগ পাচ্ছে জামাতও তাদের রাজনীতিকে গোছানোর জন্য আমাদের একদম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের সাথে শুরু করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপির নেতাকর্মীদের একটা মনে চিন্তা যে আমাদের নেতা আসলে কেন আসে না? কারণ তারেক জিয়া দেশে পা দেওয়ার পরে বিএনপির যে এনার্জেটিক বা ধরেন একজন গ্রামের পর্যায়ের একজন কর্মী, তার যে একটা ধরেন সাহস তৈরি হবে, অথবা ঝিমিয়ে পড়া যে নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে কিন্তু প্রাণের একটা সঞ্চার হবে। আর এই বিষয়টার জন্য তারেক জিয়ার দেশে আসা খুবই জরুরি। তো অবশেষে আমি প্রথমে তারেক জিয়া সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমরা বাংলাদেশে বরাবরই দেখি যে ধরেন কোনো একটা সরকার ক্ষমতা থেকে পড়লে, যেমন এই মুহূর্তে শেখ হাসিনার নামে প্রায় 100-এর উপরে মামলা, বেগম খালেদা জিয়ার নামে প্রচুর মামলা ছিল, তারেক জিয়া সাহেবের নামে প্রচুর মামলা আছে। তো যখন ক্ষমতায় আসলো, মানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা সরে গেল, ডক্টর ইউনূসেরও কিছু মামলা সরে গেল, কিছু মামলা তিনি অটোমেটিক সরাইতে চাচ্ছেন না, আইনিভাবে তিনি ডিল করতে চাচ্ছেন। তো তারেক জিয়াও এই যে ধরেন আইনের বিশেষ সুবিধা নিয়ে তার মামলাগুলো থেকে তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন আইনের মাধ্যমেই তার মামলাগুলোকে মানে লড়া হবে, এরপর তিনি বাংলাদেশে যাবেন। তবে খুব শীঘ্রই তিনি ফিরছেন। আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার আপনার কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চাচ্ছেন। তার আইনজীবীরা বলছেন যে দেশে ফিরতে চাচ্ছেন তারেক জিয়া, আর মামলা হতে মুক্ত হতে দেশে ফিরে তাকে প্রথমে যেতে হবে আদালতে, আর ন্যায় বিচারের স্বার্থে আদালত নিশ্চয়ই বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। গত 16 বছর যাবৎ লন্ডনে যে ভিসাতে তিনি এই মুহূর্তে আছেন সেটা হচ্ছে পলিটিক্যাল কি বলা যায় আশ্রয়, মানে রাজনৈতিক আশ্রয়ের যেই ভিসাটা। তো 16 বছর পরে সেই 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধাগ্রস্ত মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো। তবে তার যিনি আইনজীবী আছেন ব্যারিস্টার কায়সার, তিনি বলছেন বিশেষ কোনো সুবিধাই নয়, আইনি প্রক্রিয়ায় তাকে নির্দোষ প্রমাণ করে মামলা থেকে আমরা মুক্ত করব, তারপরেই
নির্দোষ ব্যক্তি হিসাবেই বাংলাদেশে আসতে চান তারেক রহমান। তারেক রহমানের পাসপোর্টও এই মুহূর্তে কিছুটা ঝামেলা আছে, কারণ তার পাসপোর্টটা নবায়ন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি এবং তার দলের যে আইনজীবীরা আছেন তারা মোকাবেলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেগুলোর বিষয়েও আপনার আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে। তো বলা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগে থেকে তিনি লন্ডনে। এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে, আর দেশে এসেই তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। সেখান থেকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তিনি আপনার তার যে মামলাগুলো আছে সেগুলোকে শেষ করবেন। পরিকল্পনা সুন্দর, আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো হয়। আবার ডক্টর ইউনূস সাহেব দেখেন, এই যে বিশেষ সুবিধা তিনি তার সবগুলো মামলা খালাস করতে দেননি। তিনি বলেছেন আমি এটা নিয়ে আইনিভাবে লড়বো। এতদিন আদালত পক্ষপাত দুষ্ট ছিল, ইনভেস্টিগেশন রিপোর্ট যারা তৈরি করতো প্রশাসন পক্ষপাত দুষ্ট ছিল, যার কারণে সরকার যারা অপছন্দ করতো তার বিরুদ্ধে পুরো সিস্টেম কাজ করতো। এখন যেহেতু একটা নিরপেক্ষ অবস্থান তৈরি হচ্ছে, সো এই ক্ষেত্রে তারেক জিয়া সাহেব মনে করছেন বা ডক্টর ইউনূসও মনে করছেন যে ইয়েস, আমরা আইনের মাধ্যমেই প্রমাণ করবো যে আমরা নির্দোষ। তো এই সময়টা কতদিন লাগবে? বড় জোর 1 মাস। 1 মাসের মধ্যেই এই কাজগুলো হয়ে যাবে, আর আগামী 1 মাস পরেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন জনাব তারেক রহমান। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাই দেখাশোনার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।